আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী। তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করতে রাজি হননি। ডক্টর ইউনূস পর্দার আড়ালে অনেক চেষ্টা করেছে যে অন্তত একটি ছবি তোলার মতো করে হলেও ডক্টর জয়শঙ্করের সাথে তিনি একটা মিটিং করবেন, কিন্তু জয়শঙ্করের কাছে তিনি পাত্তা না পেয়ে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছেন। যে 12ই ফেব্রুয়ারির যে অনিশ্চিত নির্বাচন, সেই নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে এবং যারা স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের একটা বড় অংশের মনোনয়ন বাতিল হতে যেতে আমরা দেখছি। তার মধ্যে আলোচিত তাসনিম জারা, যিনি এনসিপির নেত্রী ছিলেন এবং এনসিপির নেত্রী হিসেবে তিনি ক্রাউড ফান্ডিং করে প্রায় 50 লাখ টাকার কাছাকাছি তুলেছিলেন এবং তিনি বলেছেন যে এনসিপি থেকে পদত্যাগের পরে যে এই টাকাটা তিনি ফিরিয়ে দিবেন। কিন্তু তিনি যে নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন সেখানে বলছেন যে এই ক্রাউড ফান্ডিং এর টাকা দিয়ে তিনি নির্বাচন করবেন। অর্থাৎ একদিকে বলছেন টাকা ফেরত দিবেন, আর একদিকে হলফনামায় বলছেন এই টাকাতেই নির্বাচন করবেন। সো নৈতিকতার দ্বন্দ্বে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ। যাই হোক, তার দুজন ভোটার যারা তার ওই আসনের ভোটার না, কিন্তু তারা মনে করেছিলেন ওই আসনের ভোটার, তারা জারাকে সমর্থন দেওয়াতে যে নির্বাচন কমিশনার যে স্যাম্পল বেসিসে ওই সইগুলো ভেরিফাই করে, সেখানে দেখা গেছে যে এই স্বাক্ষর অ্যাটলিস্ট 2 জন কোয়ালিফাই করে না। সেই হিসাবে তারা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। এখন তাসনিম জারা হয়তো অ্যাপিল করবেন আমি জানি না, তবে আমি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছি যে পুলিশ সেখানে এই যারা সাইন করেছে সমর্থনে তাদের কাছে যাচ্ছে, নানা রকমের ভয়ভীতি দেখাচ্ছে এবং এমন ঘটনাও হয়েছে যে প্রার্থীর সমর্থনে সই করেছে এমন ভোটারও পুলিশ দেখে বাড়ি থেকে পালিয়ে গেছে কিংবা পুলিশের ধমক খেয়ে অস্বীকার করছে। এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীদের একদম সুপরিকল্পিতভাবে বাদ দেওয়ার জন্যই এই এই কাজগুলো করা হচ্ছে এবং পুলিশ এই ভেরিফিকেশনে যে তারা যখন বলছে যে না এই সাইন সত্যি না বা একে পাওয়া যায়নি, তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো মানে এই নির্বাচনের শুরুতেই, এমনিতে এই নির্বাচন হবে কিনা এটা নিয়ে আমি গতকালও প্রশ্ন তুলেছি, আজও তুলছি। তারপরে আবার এরকম করে স্বতন্ত্র প্রার্থীদের বাদ দিয়ে এই নির্বাচনটিকে আরো বিতর্কিত করা হচ্ছে। যাই হোক, আজকের মূল বিষয়টাতে চলে আসি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ডক্টর জয়শঙ্কর কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে এমন ক্ষুব্ধ হয়েছেন যে তিনি ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে আমি জয়শঙ্করকে দেখে নেব এবং তিনি এটাও বলেছেন যে এই যে ভারত বা যারাই চেষ্টা করছে ডক্টর ইউনূসকে সরিয়ে একটা নতুন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার, তাদেরও তিনি মানে দেখে নেবেন এবং বলেছেন যে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছে পদত্যাগ করবার জন্য নয়। তিনি এতটাই আহ, জয়শঙ্করের উপরে ক্ষেপেছে। আরেকটি ব্যাপারে ডক্টর ইউনূস ভীষণ ক্ষুব্ধ হয়েছেন যে তিনি বলছেন যে ডক্টর জয়শঙ্কর নাকি তারেক রহমানকে 2টো চিঠি হস্তান্তর করেছেন। আমরা সবাই জানি যে একটি চিঠি যেটি মোদিজি পাঠিয়েছেন তারেক রহমানের কাছে তার মায়ের মৃত্যুর জন্য একটি শোক বার্তা, সেই চিঠিটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি। কিন্তু ডক্টর ইউনূস বলছেন যে না, ডক্টর জয়শঙ্কর নাকি 2টো চিঠি দিয়েছে। আরেকটি চিঠিতে সেখানে নাকি লেখা আছে যে কথাগুলো মৌখিকভাবেও তিনি তারেক রহমানকে বলেছেন যে ভারত সরকার একটি ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ অ্যান্ড ইম্পার্শিয়াল নির্বাচন চান। এই ইম্পার্শিয়াল শব্দটা কিন্তু নতুন যোগ হয়েছে, অর্থাৎ পক্ষপাত মুক্ত একটি নির্বাচন ভারত সরকার চান যেটা বাংলাদেশে হোক। তো এটিও ডক্টর ইউনূসকে ভীষণ ক্ষুব্ধ করেছে। কিন্তু সব মিলিয়ে এই যে প্রত্যাখ্যান, ডক্টর জয়শঙ্করের প্রত্যাখ্যান, এটা তিনি মানতে পারছেন এবং যখন আমরা দেখছি যে ডক্টর ইউনূস প্রত্যাখ্যাত হয়েছেন তখন আরো একজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি চেয়েছিলেন জয়শঙ্করের সাথে দেখা করতে, কিন্তু তিনিও সাক্ষাৎ পাননি, প্রত্যাখ্যাত হয়েছেন। তিনি হলেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান। জেনারেল ওয়াকার খানও চেয়েছিলেন জয়শঙ্করের সাথে একবার দেখা করতে, কিন্তু জয়শঙ্কর রাজি হননি। এর মধ্য দিয়েও কিন্তু আরো একটি বার্তা পাওয়া গেছে, কারণ এক সময় দেখা গেছে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটা পেশাদারিত্বের সম্পর্ক আমরা দেখেছি এবং দুই দেশের সেনা প্রধান কিন্তু ব্যক্তিগতভাবে যোগাযোগ করতেন, কিন্তু সম্প্রতি গত 2-3 মাস ধরে এই সম্পর্কে
ভাটা পড়েছে এবং তার কারণে ডক্টর জয়শঙ্কর কিন্তু জেনারেল ওয়াকারের সাথেও দেখা করতে রাজি হননি। সুতরাং এমনিতেই ডক্টর ইউনূসকে নিয়ে তার গডফাদাররা, তার রাজনৈতিক অভিভাবকরা যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তারা কিন্তু ভীষণ বিব্রত। তারা বারবার বলছে যে এই লোকটা একটা গোয়ার গোবিন্দ, এর গাওড়ামির জন্য অনেক সমস্যা হচ্ছে, সে কারো কথা শুনছে না। তার মধ্যে এই নতুন করে ডক্টর জয়শঙ্করের এই সমীকরণ যোগ হয়েছে। এখন দেখা যাক ডক্টর ইউনূস কত দূর যেতে পারে। স্রোত তো তার অনুকূলে নেই বলেই মনে হচ্ছে। বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। আপনাদের কাছে কতটুকু খবর আছে আমি জানি না। আমার পক্ষ থেকে আমি একটুখানি আপনাদের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে একটুখানি জানাই। সেটা হচ্ছে, আচ্ছা আগে বলে নি, জয়শঙ্করজি যখন গেছিলেন না তারেক রহমানের সঙ্গে দেখা করতে ঢাকায়, সেই সময় তিনি শোকবার্তার পাশাপাশি আরো একটা চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছিলেন। সেই চিঠিটা ছিল নরেন্দ্র মোদীর লেখা। তাতে 4-5টি পয়েন্ট উল্লেখ করা ছিল ভারত বাংলাদেশ মানে তারেক রহমানের কাছে কি কি চায়। আমি যে পয়েন্টগুলো বলেছিলাম সেগুলো তো ছিলই, তাছাড়াও আর কি কিছু পয়েন্ট আছে সেগুলো আমরা কেউ জানতে পারিনি, কিন্তু চিঠির কথাটা গতকাল আমরা জানতে পেরেছি। এরকম একটা আলাদা করে একটা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাতে পৌঁছে দিয়েছিলেন জয়শঙ্করজি মারফত। এবার আসি বাংলাদেশের খবরে। বাংলাদেশের আপনাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক গন্ডগোল শুরু হয়েছে। একদম ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত, পার্বত্য চট্টগ্রাম সীমান্ত অঞ্চল থেকে আপনার একদম টেকনাফ পর্যন্ত এখানে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে কুন্দিয়া। কুন্দিয়ার ওখানে মানে পার্বত্য চট্টগ্রামের যারা কুকি চীন তারা সশস্ত্র হয়েছে, তাদের সঙ্গে মিলেছে তার আরাকান আর্মি। এই দুজন মিলে তারা, এই কিছু লোক আছে যারা ওখানে গেছিল, তারা হচ্ছে 3জন ISI এর লোক ছিল, টার্কির একজন ছিল, উলফার কিছু ছিল এবং আরো কিছু ছিল হচ্ছে আপনার জামায়াত উলেমায়ে হিন্দ ফিন্দ এই ধরনের কিছু একটা জঙ্গি গোষ্ঠী যারা ছিল, তাদের কিছু লোক ছিল। তাদের মধ্যে ISI এর 3জন মারা গেছে। এই গুলাগুলি মোটর চালাচালি এই সমস্ততে তাদের 3জন মারা গেছে। কালকে রাতের ঘটনা, আজকে সকাল অবধি, কাল রাত 1:30 থেকে শুরু হয়। টার্কির একজন মারা গেছে, তাহলে 3 আর 1 হলো 4। পরেশ বড়ুয়ার উলফার 6জন মারা গেছে, তাহলে 4 আর 6 হলো 10। আর 2জন হচ্ছে এই যারা জঙ্গি যারা গেছিল অস্ত্রবস্ত্র নিয়ে, তাদের মধ্যে 2জন, টোটাল হচ্ছে 12 জন। এই 12 জন মারা যাওয়ার পর তাদের লাশ ফাঁস ফেলে বাকি যারা ছিল তারা পালিয়ে গেছে। আর আজকে সকালবেলা টার্কির যত গোয়েন্দা বাহিনী ছিল এবং অন্যান্য লোক ছিল তারা সব ফিরে গিয়েছে, তারা আর বাংলাদেশের মধ্যে নেই। রয়ে গেছে কিছু ISI, তারা হয়তো খুব শিগগির যাবে, কারণ তারেক রহমানের সঙ্গে যে কথাবার্তা হয়েছে তারেক রহমান সেই অনুযায়ী মোটামুটি কাজ করছে বলে মনে করা হচ্ছে, এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। এখানে আরাকান আর্মি প্রায় 5000 লোক রয়েছে সশস্ত্র, 5000। আর্মি বলা ঠিক হবে না, তার সশস্ত্র লোক রয়েছে আরাকান আর্মি, স্বঘোষিত আর্মি আর কি। তাদের কাছে প্রচুর অস্ত্র রয়েছে এবং কুকি চীন যারা শান্তি বাহিনী করেছে তাদের কাছেও ইদানিং বা কিছু অস্ত্র তাদের কাছে এসছে, মডার্ন ওয়েপেন। দুপক্ষের মধ্যে ঝামেলাটা তৈরি হয়েছে, কারণ এর আগে যখন এই গন্ডগোলগুলো শুরু হয় তখন এই সমস্ত সন্ত্রাসবাদীরা পার্বত্য চট্টগ্রামে গিয়ে
ব্যাপক হামলা করেছিল, মারধর বা বাড়ি বা ঘর জ্বালাও এই সমস্ত আক্রমণ টাক্রমণ করেছিল। তারপরের থেকে এই শান্তি বাহিনী এরা আর কি একত্র হতে শুরু করে এবং প্রতিরোধ গড়ে তোলে। তাদের সঙ্গে মিলে গেছে, হাত মিলিয়েছে আরাকান আর্মি। এখন এই যে পার্বত্য চট্টগ্রাম একেবারে ত্রিপুরার ওই অঞ্চল থেকে একদম ফেনী পর্যন্ত এই অঞ্চলটা তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার দাবিতে এখন মারপিট চালাচ্ছে, তাদের মানে স্বাধীনতার দাবিতে। তারা বলছে আমরা স্বাধীনতা চাই। এখন এই যে আপনাদের ওখানে একটা পোস্ট আছে, মানে সেনা পোস্ট আছে কাছাকাছি, টেকনাফের ওখানে একটা সেনা পোস্ট আছে। সেই সেনা পোস্টের সদস্য যারা সেনা সদস্য, তারা ওই ক্যাম্পের মধ্যেই ছিলেন। তারা গোলাগুলির শব্দ শোনা সত্ত্বেও তারা কিন্তু বেরোননি। তারা কিন্তু কোনোভাবেই দেশকে রক্ষা করতে পারছেন না। আরাকান আর্মি দেশের মধ্যে ঢুকে জলকেলি করে চলে যাচ্ছে বিডিআর সামনে, আপনার আর্মির সামনে কেউ কোনো বাধা দিতে পারছে না। এই নপুংসক আর্মিকে দিয়ে আপনারা দেশ রক্ষা করবেন ভাবছেন? আপনারা যে বলছেন সীমান্ত দিয়ে আপনারা এসে 7 সিস্টার দখল করে নেবে, কিন্তু আপনাদের এখানে 7 সিস্টার তো চিকেন নেক তো ছেড়ে দিন, আপনার চিকেনের যে গলা আছে, এই ঠ্যাং আছে, চিকেন লেগ, সেটাই তো এখন হাতছাড়া হওয়া শুরু হয়ে গেল। তো যাই হোক, এখন অবস্থা যেটা পৌঁছেছে সেটা এখন হাতের বাইরে ক্রমশ চলে যাচ্ছে। এখন যদি এই অবস্থা চলতে থাকে, মানে ক্রমশ অবস্থা যদি অবনতি হয়, তাহলে পরে কি হবে? এদিকে শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূসের সঙ্গে সেনাকর্তা ওয়াকারুজ্জামান তার কোনো যোগাযোগ নেই এবং তিনি কারো কথা শুনছেও না। তিনি ডিরেক্ট যোগাযোগ করছেন একদম সিআইএর সঙ্গে। সিআইএ যা বলছে তিনি সেই অনুযায়ী কাজ করছেন। সিআইএর অনুমতি ছাড়া তিনি এক পা নড়ছেন না। সিআইএ যদি বলে ওদেরকে মারো, তাহলে উনি মারবেন। সিআইএ যদি বলে তুমি ক্যাম্পে চুপ করে বসে থাকো, ও চুপ করে বসে থাকবে। যদি ভারত এপাশ দিয়ে ঢোকে, রংপুর দিয়ে ঢোকে, চট্টগ্রাম দিয়ে ঢোকে, এই সুযোগে, এখন তো ভোলাটাইল পজিশন, এখন যদি ঢোকে তাহলে পরে কিন্তু আপনাদের বাংলাদেশের যে সেনাবাহিনী তারা কিন্তু ঘর থেকে বেরোবে না, ঠিক করে নিয়েছে। কারণ সিআইএ এখন অনুমতি দেবে না তাদের বেরোনোর জন্য, বললো তোমরা ক্যাম্পেই থাকো, ভারত যা করছে ভারত করুক। সুতরাং আপনাদের সেনাবাহিনীর ওপর নির্ভর করে আপনারা যে মুখে আঙুল দিয়ে বসে আছেন যে সেনাবাহিনী আপনাদের রক্ষা করবে, তারা রক্ষা করতে আসবে না। তারা ওই আইন শৃঙ্খলা সামলাতেই ব্যস্ত থাকবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ তারা করবে, এই হচ্ছে তাদের কাজ। আর লোকজনকে, নিরাপদ লোকজনকে ধরে তারা ওই আদালতে হাজির করবে, এটাই তাদের কাজ। যদি এটা এখন সংখ্যায় কিছুটা কমেছে, এখন একটুখানি কমেছে, যেভাবে ব্যাপকভাবে ধরপাকড় হচ্ছিল সেটা একটুখানি কমেছে। ধীরে ধীরে হয়তো অবস্থার উন্নতি হতে পারে। তবে আশু সম্ভাবনা আপনার দেশের শান্তির কোনো অবস্থা আমি দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত ভারতবর্ষ কিছু করেইনি। তাতেই যদি আপনাদের এই অবস্থা হয়, তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্য কি অপেক্ষা করছে আপনারা নিজেরা ঠিক করে নিন। এদিকে ওয়াকারুজ্জামানের মানে বিরোধী যারা ছিল তারা কিন্তু সব মোটামুটি এখন সেট হয়ে গেছে। এখন সবাই ওয়াকারুজ্জামানের পক্ষে, কারণ সবার প্রাণের দাম আছে। আলটিমেটলি সবাই বোঝে আমার যদি প্রাণটা বাঁচে তাহলে আমার ফ্যামিলি বাঁচবে, আমি বাবা কবরের নিচে যাব না। কে গুলি খেতে চায় বলুন? এপাশেও শত্রু, ওপাশেও শত্রু। মানে আপনি যদি বাংলাদেশিবাসী হন তাহলে ভারত আপনাদের শত্রু, কুকি চীন আপনাদের শত্রু। তাহলে কুকি চীন, আরাকান আর্মি এরা একটা শত্রু, ভারতবর্ষ একটা শত্রু। তার দুই শত্রু মিলে ঘিরে ধরেছে আপনাদের যে সেনাবাহিনী, সে হাতে হাত দিয়ে চুপ করে বসে রয়েছে, এই হচ্ছে তার কাজ। এখন আমাদের ডক্টর ইউনূস তিনি এখন কি করবেন ঠিক করতে পারছেন না।
এখন নির্বাচন নিয়ে যতদিন এগিয়ে আসছে, যত দিন তত ইউনূসের পারদ চড়ছে। কারণ নির্বাচন যদি, চাপ তো দেবেই, নির্বাচন তো করতেই হবে, কিন্তু ইউনূস নির্বাচন চাইছেন না। এখন এই নিয়ে উনি একটা জল ঘোলা পাকানোর চেষ্টা করছেন। আবার উনি ওই হাদি গ্রুপকে দিয়ে, ইনকিলাব মঞ্চকে দিয়ে আবার একটা হেউত তুলে দিয়েছেন যে আবার আবার তোমরা অস্থির করো। মানে তার একটাই কাজ হচ্ছে কোন রকমের দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে নির্বাচনটাকে আগে মানে ক্যান্সেল করো। বলবে এই অবস্থার মধ্যে নির্বাচন তো হতে পারে না। আগামী দিনে আমার মনে হচ্ছে এই ইনকিলাব মঞ্চ 2-4 দিনের মধ্যে দেখবেন সারা বাংলাদেশ জুড়ে একটা তাণ্ডব করবে। তাণ্ডব করার পর তখনই ডক্টর ইউনূস বলবেন আর মাত্র 1 মাস 9 দিন বাকি আছে, কি 1 মাস 8 দিন বাকি আছে, এর মধ্যে নির্বাচনের সমস্ত কিছু সম্পন্ন করা, কাজ সম্পন্ন করা, এগুলো করা যাবে না। এটা নিজে মুখে না বলে নির্বাচন কমিশনারকে দিয়ে এটা বলাবেন, এটা আপনারা ধরে রেখে দিন। আর তখন ডক্টর ইউনূস আবার নিজে একটু নিশ্চিন্ত হয়ে বসবেন যে না, আরো কিছুদিন আমি রইলাম, যতদিন না পর্যন্ত একটা কিছু ফয়সালা হচ্ছে, মানে তার যাওয়ার ফয়সালা হচ্ছে। কোন দেশে তিনি যাবেন, ইরানের ভিডিওটা সকালবেলা করেছে, আপনারা দেখে নেবেন ইরানের কি অবস্থা। ইরানের পেজেশকিয়ান যে প্রেসিডেন্ট, তিনিও ভাগার তাল করছেন। খামেইনি, যিনি মোল্লা চরমপন্থী, যিনি আসল ধর্মগুরু, ওই ধর্মগুরু দেশ চালায়। তো যে মডেলটা বাংলাদেশ জামাত যে মডেলটা নেওয়ার চেষ্টা করেছিল, এখন আর সফল হবে না, সে চেষ্টা করেছিল, কিন্তু সেই মডেলটা ফেল করেছে। তাদের দেশের কি অবস্থা, তাদের মানে এখন আর্থিক অবস্থা কি, যদি আপনারা দুপুরের ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কেন আজকে মানে ইরান এই অবস্থার মধ্যে পড়েছে স্যাংশনের ফলে। আপনাদের মুখের ওপরে কিন্তু একটা, ঘাড়ের ওপরে কিন্তু একটা স্যাংশনের খাড়াও ঝুলছে। কিন্তু আমি আগাম বলে দিচ্ছি, হয়তো 15-20 দিন কি 1 মাসের মধ্যে আপনারা কিন্তু স্যাংশনের মুখে পড়তে পারেন। এই খবরটা আমি আগাম আপনাদের দিয়ে রাখলাম, মিলিয়ে নেবেন। যদি 32 নাম্বার না ভাঙতো, যদি 5 জনকে গোপালগঞ্জে গুলি করে না মারতো, যদি এই রাজাকার আলবদরেরা যে ভাষা ইউজ করতেছে এরা যদি না বলতো যে 2 জন লোক ধর্ষণ হয়েছে 71-এ, এরা যদি না বলতো 2000 লোক মরে নাই, এরা যদি না বলতো 30,000 বিহারি মারা গেছে, এগুলো যদি না বলতো তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ এগুলো আলোচনা করতো। বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে গিয়েছিল জামাতকে, মানে বিভিন্ন রাজনৈতিক দলের আকামকু কমে জামাতের আকাম ভুলে গেছিল। কিন্তু এই 16 মাসে কিন্তু মাশাআল্লাহ জামাতের আকাম কুকাম সমান ফোকাস। মির্জা আব্বাসের মতো লোক বলতেছে 71 সালে মা বোনেরে তুলে দিয়েছিল জামাত বিহারীদের হাতে। এই যে গালফুল আনতারেক বলছে আমাদের মা বোনরে তুলে দিছে। বিএনপিরও বলা শুরু করছে জামাত মুনাফেক। বুঝতেছেন না হাউ মেনি পেডি, মানে কোথায় বিলাই কি সহজে গাছে উঠে, বাঘে কি সহজে ধান খায়, এত সহজে। তো এই কাজগুলো ওরা যদি না করতো, তারা যদি মুক্তিযুদ্ধকে, শোনেন সরকার পরিবর্তন হতেই পারে, আমার পছন্দের সরকারও পতন করতে পারে জনগণের চাহিদার উপরে, কিন্তু আপনি যখন আমাদের বেসিক, আমাদের মৌলিক ফান্ডামেন্টাল বিষয়গুলোতে আঘাত করবেন, আপনি যখন আমার সার্বভৌমত্বকে নিয়ে চ্যালেঞ্জ করবেন, আমার পতাকাকে চ্যালেঞ্জ করবেন, আমার সংবিধানকে চ্যালেঞ্জ করবেন, আমি তো আপনাকে ছাড়বো না। সে যে কেউ হতে পারে। আওয়ামী লীগের লোক যখন দেখলাম মৌলবাদের সাথে আপোষ করেছে, আমরা প্রতিবাদ করি নাই টিটু, আমরা স্ট্রেট প্রতিবাদ করেছি, করি নাই? আমাদের কাজ তো প্রতিবাদ। আমাদের প্রতিবাদ তো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, আমাদের প্রতিবাদ বিএনপির বিরুদ্ধে না। বিএনপি কালকে বলুক যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে, তাহলে আমার আর টিটুর কথা তো তার পক্ষে যায়। কিন্তু এরা কি বলবে, এই যে ফরিদ ফারহানা টিটু কথা বলে, আওয়ামী লীগের দালাল। এই সুধীর ভাই, আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষে বলি, তুই কালকে মুক্তিযুদ্ধ, তুই বল মুক্তিযুদ্ধের পক্ষে, আমি তাহলে তো আমার কথা তোর হয়ে যায়, আসসালামু আলাইকুম দর্শক। প্রথমে যারা সিপি চেনেন না, সিপি মানে ওই যে ফাস্ট ফুড সিপি না, সিপি হলো আমাদের এলাকায় আগে যখন সিরাপ খাওয়াইতো না, ওই যে 4 চামচ 1 চামচ 1 চামচ হলো 1 সিপি খাওয়াই দেয়, 2 সিপি খাওয়াই দেয়। তো এনসিপি কমতে কমতে 3 সিপিতে আসছে কিনা, মানে 3 সিপি বলতে বোঝায় যে খুব মিনিমাম কিছু একটা আর কি। গল্পে যাই,
আমি গতদিন এক জায়গা থেকে ট্যুর করছিলাম রেন্টেকারের এক গাড়িতে। আমার কাছে ডকুমেন্টেড, আমি ইচ্ছে করে ডকুমেন্টটা রেখেছি, কিন্তু এটা আমি প্রচার করবো না, প্রয়োজন হলে বলবো। গাড়ি রেন্টেকারের যে ড্রাইভার সাহেব কথা অনেক কথা বলছেন, উনিও গল্প করতে পছন্দ করেন বুঝলাম। বলছিলেন যে ভাই, এই যে এনসিপি দলটা, এই দলটা দাবছে তো দাবছে, এটা আরো দাববে। মানে সাধারণ একজন রেন্টেকারের ড্রাইভার তিনি বলছেন এনসিপি ডাইভা গেছে, এটা আরো ডাইভা যাবে, এটা আর উপরে ওঠার কোনো রাস্তা নেই। এবং এই শুধু ড্রাইভার না, আমার আশেপাশের গ্রামগঞ্জে গত কয়েকদিনে প্রায় 10 দিনে যত মানুষ ছিল সবার মুখে মুখে এই এনসিপি আর ছাত্র বলতে ছি 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 ছাড়া আমি আর কিচ্ছু শুনি নেই। আমি এই কয়েকদিন আগে আপনাদেরকে একটা আলোচনায় বলছিলাম, আমার ধারণা ছিল যে ডক্টর ইউনূস গেলে পরে এনসিপির আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এখন দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূসের যাওয়া লাগে নাই, যাওয়া ছাড়াই ত্রাহিত এই অবস্থা। এর মধ্যে এক বস্তা নেতা পদত্যাগ করছে, নেতা কিনা জানি না, নাম কাওয়াস্তে নেতা শুনি, তারা পদত্যাগ করছে, পদত্যাগের হিড়িক এখনো চলতেছে। আমি রোববার দিন যেদিন কথা বলছি তার আগের দিন এবং তার আগের দিন পদত্যাগ করেই শেষ না, এদের আরো পদত্যাগের ঢোল নামছে। সেই যে গাড়ি চালকের কথা বলছিলাম রেন্টেকারের, তিনি বলছিলেন যে ভাই দেখেন এরা আন্দোলন করছে, ভালো কথা, শেখ হাসিনা হরাইছে, আচ্ছা ঠিক আছে হরাইছে, তারপরে এখন ক্ষমতার ভাগ চাবে কেন? ক্ষমতার ভাগ চাওয়ার কি আছে? এবার কিছু দাবি দেওয়া করতো, এই দাবি দেওয়া গুলো সরকার মাইনা নিত, তাইলেই হলো। এখন তাদেরকে ক্ষমতার ভাগ দিতে হবে। এই যে ক্ষমতার ভাগ, এই লোভে পড়ে কি অবস্থা হয়েছে, হালতটা কি একটু দেখেন। পত্রপত্রিকা এখন বলছে ভোটের রাজনীতি, জোটের পর তরুণদের আস্থা হারাচ্ছে এনসিপি। একদম চারদিকেই এই জামাতের সঙ্গে এনসিপি গেছে, মানে 2-3টা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে। একে তো এক সিপি, এনসিপি এখন 3 সিপি, ফুটায় 3 সিপি হয়েছে। রাজনৈতিক নেতা একজন, দেশ বরেণ্য সিনিয়র রাজনীতিবিদ, সিনিয়র রাজনৈতিক পরিবারের সদস্য, তিনি আমাকে এই শব্দটা বলছে যে ভাই এনসিপি আর এখন এনসিপি নাই, এনসিপি হচ্ছে 3 সিপিতে পরিণত হয়েছে। হ্যাঁ, এবং দুঃখজনক কি জানেন? দুঃখজনক হচ্ছে যে আমাদের এই দেশটায় আগামীতে ছাত্ররা কিছু করতে যাবে, নেতৃত্ব দিতে যাবে, কোনো আন্দোলন করবে, সেই আন্দোলনের বুকে এরা পেরেক মাইরা দিয়ে গেছে, একদম ছাড়খাড় করে দিয়ে গেছে। পদত্যাগের তালিকা দীর্ঘ হচ্ছে, পদত্যাগকারীদের ফেরাতে বৈঠকের চেষ্টা। আসন নিয়ে জামাতের সঙ্গে চলছে আলোচনা। এনসিপির চাওয়া 35, জামাত দিতে চায় 30, রোববারের মধ্যে চূড়ান্ত ঘোষণা। বাবুরা বিএনপির কাছে নাকি প্রথমে 100 আসন চায় বসছিল, বুঝেন দেখি অবস্থাটা। আচ্ছা, আরেকটুখানি খবরটা থেকে শুনি আমরা। তরুণদের নতুন রাজনৈতিক দল হিসেবে আলোচিত জাতীয় নাগরিক পার্টি এখন নিজ দলের তরুণ নেতাদেরই ধরে রাখতে পারছে না। জামাত ইসলামীর সঙ্গে জোট সঙ্গী হওয়ার সিদ্ধান্তের পর দলটিতে চলছে একের পর এক পদত্যাগ। একই সঙ্গে নতুন করে তরুণদের যুক্ত হওয়া এবং সমর্থন দেওয়ার প্রবণতাও কমে গেছে বলে দলের ভিতরের থেকেই আলাপ চলছে। আমি আপনাদেরকে আরো একটা স্পেসিফিক উদাহরণ দিই। আমি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে ফিরেছি রিসেন্টলি, এবং সেই অষ্টগ্রামের যিনি এই সমন্বয়ক ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের, পরে এনসিপিতে কিছুদিন যুক্ত ছিলেন, তারাও ত্যক্ত বিরক্ত হয়ে ছেড়ে দিয়েছে। গ্রামগঞ্জে কোথাও এখন এনসিপির আরো কিছু ধান্দা পানিওয়ালা লোক ছাড়া আর পাবেন না কাউরে। দলটির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামাত ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তের পর এনসিপি শুধু শীর্ষ নেতাই হারাচ্ছে না, হারাচ্ছে তরুণদের আস্থা ও আগ্রহ। সাম্প্রতিক সিদ্ধান্তের পর নতুন করে তরুণদের সম্পৃক্ততা কার্যত থেমে গেছে। উল্টো গত এক সপ্তাহে একের পর এক পদ থেকে সংকুচিত হচ্ছে দলটির সাংগঠনিক ভিত্তি। কি হয়েছে কাণ্ডটা? গত এক সপ্তাহে এনসিপি অন্তত 11 নেতা পদত্যাগ করেছে, অনেকে পদত্যাগের কথা ভাবছেন। সেই সঙ্গে দলটি নিয়ে তরুণদের আগ্রহে ভাটা পড়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তরুণ ভোটার ও সংগঠকদের আস্থাহীনতা এনসিপির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটাকে এই প্রজেক্টটাই নেওয়া হয়েছিল একটা বিশেষ প্রজেক্ট হিসাবে, এবং এই তরুণদের একটা অংশ। আমার ধারণা এনসিপিতে এখন যারা রয়ে গেছে এরা সব হচ্ছে 5 আগস্টের মেটিকুলাস ডিজাইনের সাথে জড়িত, এবং সেই মেটিকুলাস ডিজাইনে তাদেরকে যারা যেভাবে চালিয়েছে তাদেরকে জামাত ইসলামী থেকে সেই সময় আলাদা দেখানোর জন্য একটা প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে। এখন তাদের মূল যেই অস্তিত্ব, মূল যেই ভিত্তি, সেই জামাত ইসলামীর সঙ্গে তারা মিশে গেছে। ওদের ভবিষ্যতে এনসিপি জামাতে যদি বিলীন হয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। অনেকেই বলছেন এই কথা, রাজনৈতিক পরিসরে যারা রাজনীতির যোগাযোগ রাখেন, রাজনৈতিক নেতৃবৃন্দ দেখবেন কথা বললেই তারা আপনাদেরকে টেবিল টকে বলবে যে আমরা তো অনেক আগেই বলেছি যেটা জামাতের দ্বিতীয় উইং। আমি আবারও রিপিট করি, অ্যাডভোকেট ফজলুর রহমান লোকটাকে কত কিছু বললো এই এনসিপি ওয়ালারা, সমন্বয়করা, জামাতের লোকজন। সেই লোক কবে থেকে বলে আসছে যে এদের একই অঙ্গে বহুরূপ, জামাত, এনসিপি, XYZ এগুলা সব এক। আজকে সেই নিরেট বাস্তব সত্যটা আমাদের সামনে এসে হাজির হলো। আজকে আমাদের তরুণদেরকে এইভাবে নিয়ে ইতিহাসের কালিমা লেপনের দায় দায়িত্ব নিশ্চয়ই একদিন ইতিহাস থেকেই বের হয়ে আসবে যে কারা আমাদের তরুণদেরকে এইভাবে
এবং এখানের মধ্যে সবাই একরকম করেছে তা না, তবে এখন এনসিপি থেকে যারা ইলেকশন করছে অথবা জামাতের এই 30 জন যারা হবে, 30 হোক আর 35 হোক, এইটা নিয়ে আমার ধারণা যে পদ্মা একদম সঠিক রূপটা বের হয়ে যাবে যে এই 30 জন আদৌ থেকে এনসিপি, আদৌ থেকে নতুন বন্দোবস্ত। এই 30 জন যদি জামাতের 100% রিক্রুটেড হয়ে থাকে, তখনও কি অবাক হওয়ার মতো কিছু থাকবে? নাকি তারাই সব কিছু কামিয়ে কুমিয়ে নিয়ে এবং সমস্ত কিছু নাটের মূল তারা? ভারতে এবার প্রমাণ হয়ে গেল যে এই ধর্মীয় উগ্রবাদ এবং ধর্মীয় উন্মাদনা ভারতেও কি পরিমাণ তুখর এবং তীব্র। ভারতের কংগ্রেসের নেতা শশী থারুর যখন দিল্লিতে বসে বসে বলছেন যে কি রাজনীতিকে ক্রিকেটের সাথে জড়াবেন না, ক্রিকেটকে রাজনীতির সাথে জড়াবেন না, তখন আমাদের মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিল। তুখর প্রতিক্রিয়া বাংলাদেশে খুব স্বাভাবিক সে প্রতিক্রিয়া হলো, কিন্তু এটা যে একটা উগ্র ধর্মপন্থীর বিজয় এটা স্পষ্ট হয়ে গেল। আমরা সবসময় বলি আমাদের এই দুই দেশের সম্পর্ক নষ্ট করার জন্য উগ্র ধর্মবাদীরা এবং তাদের রাজনৈতিক খায়েশ, রাজনৈতিক বিলাস, এইটাই একটা প্যারেক বসিয়ে দেয়। আপনারা নিশ্চিত করে চোখ বন্ধ করে বলতে পারবেন যে মৌলবাদীদের মধ্যে বিজয় হলো, এবং দেখবেন যে এর থেকে বাংলাদেশের মৌলবাদীরা আজ পালন শুরু করবে এবং তারা মোটামুটি মাঠ গরম করবে। এটার প্রতিক্রিয়া অলরেডি দেখা যাচ্ছে। বাংলাদেশ ক্রীড়া সাংবাদিকরা আইপিএল এর নিউজ অর্জন করবে এবং বাংলাদেশে এখনকার একটা নির্দিষ্ট গ্রুপের খুব ইন্টারেস্টেড মুখপাত্র আমার দেশ পত্রিকা, তারা আইপিএল এর নিউজ বয়কটের ঘোষণা দিয়েছে। দেখেন খবরটা কোন জায়গায় নিয়ে গেছে। তারা বলছে যে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সকে মানে কেকেআর দল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই। এটা শনিবার এই সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। মানে এই সিদ্ধান্তকে বিজেপি মিষ্টি খাওয়ার উপলক্ষ তৈরি করে নিয়েছে। দলটির নেতা সঙ্গীত সোম এই নির্দেশকে ভারতের হিন্দুদের জয় বলে অভিহিত করেছেন। দুইটা দেশ বন্ধু প্রতিম দেশ। বাংলাদেশে কিছু হলে বাংলাদেশে এক শ্রেণীর ধর্মপন্থীরা তারা বিজয়ের বেশে উৎপালন শুরু করে, ভারতে আবার সেটা দেখা গেছে ভারতীয় রূপে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে বিজেপি নেতা সঙ্গীত সোম এই সিদ্ধান্তের জন্য বিসিসিআই কে ধন্যবাদ জানিয়েছেন এবং এটিকে সারা দেশের হিন্দুদের বিজয় হিসাবে অভিহিত করেছেন। সোম বলেন, ভারতের 100 কোটি সনাতনী মানুষের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়ার জন্য বিসিসিআই কে ধন্যবাদ। আমি নিশ্চিত করে বলতে পারি এই দুই দেশে আপামর জনতা, আরে ভাই বাংলাদেশে ক্রিকেট খেলা হলে বাংলাদেশে বহু মানুষ আছে ইন্ডিয়ার টিমকে সমর্থন করে, আবার বাংলাদেশ পাকিস্তান খেলা হলে ভারতের বহু মানুষ আছে বাংলাদেশের টিমকে সমর্থন করে, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সমর্থন, ইন্ডিয়া থেকে বাংলাদেশের সমর্থন। এইটা এই হিন্দুত্ববাদের জয় বিজয় পরাজয় দিয়ে কিভাবে নির্ধারিত হতে পারে আমার মাথায় ধরে না। এই শশী সোম আরো বলছেন, আমরা গতকালই বলেছিলাম এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে, কারণ 100 কোটি মানুষের আবেগ নিয়ে হেলাফেলা করা যায় না। এটি সমগ্র দেশের হিন্দুদের জয়। শনিবার দিনের শুরুতে বিসিসিআই সচিব দেবব্রত সাইকিয়া জানান, চারদিকে ঘটে চলা সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি আরেকটা ডেঞ্জারাস খবর দেখেছি, সেই খবরটা আমার কাছে মনে হয়েছে আরো বেশি উস্কানিমূলক, আরো বেশি খোঁচা দেয়া। সেই খবরটার ভেতরে একটা জায়গায় বলা হচ্ছে, দেখেন আমি যদি আপনাদেরকে নজর দিই, যে কলকাতার এই বিবৃতিতে বলা হয়েছে কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল এর পরবর্তী পর্বের আগে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। মানে কতটা ভয়ঙ্কর যে সেই খবরে আছে, দেখেন আমার হাতে যে খবরটা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ এনেছে বেশ কিছু ভারতীয় সংবাদ মাধ্যম, যেটা নিয়ে দেশটির সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে। এমন উত্তেজনার মধ্যে আইপিএল এর নিলাম থেকে মোস্তাফিজকে নেওয়ায় খোদ কলকাতা মালিক শাহরুখ খানের উপর চটেছেন ক্রিকেট প্রেমী থেকে শুরু করে বেশ কয়েকজন বিজেপি নেতা। পরিস্থিতি ঘোলাটে হয় একরকম বাধ্য হয়ে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দিয়েছে বিসিসিআই। এরপরে আরো আছে বিজেপি নেতা অরুণ বাগাচি বলেন, কোন বাংলাদেশি ক্রিকেটার আইপিএল এ খেলবে আর আমরা সেটা হতে দেব না। এমন কিছু হলে আমরা শাহরুখ খানকেও কলকাতায় ঢুকতে দেব না। বাংলাদেশি ক্রিকেটাররা এখানে খেলে টাকা নিয়ে যাবে
আর ওদিকে অন্য বাংলাদেশিরা অস্ত্র সরবরাহ করবে, সে অস্ত্র দিয়ে আমাদের হিন্দু ভাইদের মারা যাবে, সেটা কিভাবে হয়? মানে তারা জিনিসটাকে কোন পর্যায়ে নিয়ে প্যাচ কুচ লাগাচ্ছে দেখেন। যে বিজেপির নেতারা বলছেন যে তাদের বাংলাদেশের ক্রিকেটাররা, যেমন মোস্তাফিজুর রহমানের সঙ্গে কন্ট্রাক্ট ছিল 10 কোটি টাকা, সে ওখানে গিয়ে এই টাকা আনবে, এই টাকায় বোঝা যাচ্ছে যে পরোক্ষভাবে ভারতের টাকা দিয়ে অস্ত্র দেওয়া হবে। এক জিনিস খেয়াল করে দেখবেন তো, ভারতে যে এই যে ভারতের ক্রিকেট নিয়ে যা হচ্ছে, বা ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মিলানো হলো, বাংলাদেশের সঙ্গে বিরোধের সঙ্গে মিলানো হলো, সেখানে দেখবেন যে হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধ, কাছাকাছি মন মানসিকতা। এবং এই প্রেক্ষাপটে গিয়ে ভারতে মুসলমানদের উপরে তাদের দেশে হিন্দুরা চড়াও হচ্ছে না। তো বাংলাদেশের জন্য কোথায় ডিফারেন্ট? বাংলাদেশে ভারতের সাথে কিছু একটা গ্যাঞ্জাম হইলেই বাংলাদেশের সেই গ্যাঞ্জামটা একটা অংশ ভারতের সনাতন ধর্মী হিন্দু সম্প্রদায়ের উপরে কোনোভাবে টার্গেট না করে পারে না। ফলে যেটা হয় যে ভারতে বসে থাকা হিন্দু উগ্রবাদী যারা, তারা এই জিনিসটা লুফে নিয়ে যেমনি ইচ্ছা তেমনি, আর যেহেতু তারা শক্তিশালী দেশ, শক্তিশালী প্রতিবেশী, তাদের হাতে বহু মেকানিজম, তারা তখন বাংলাদেশকে এক হাত নেওয়ার চেষ্টা করে। যাক, নিশ্চয়ই ক্রিকেটের জন্য পৃথিবীর ইতিহাসে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটলো যে এইরকম ভারতীয়রা মানে একটা জাতিগতভাবে একটা দেশ। আমি আরেকটা খবর দেখেছি যে এই সিদ্ধান্ত যে বিসিসিআই নিজে একা নিয়েছে তা না, এটা উপর থেকে মানে কেন্দ্র থেকে এই সিদ্ধান্তের জন্য প্রেসার দেওয়া হয়েছে, প্রেসার দিয়ে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা বাস্তবায়ন করা হয়েছে। ভালো থাকবেন, সুস্থ